আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম রাজদোল্লা পিঠা বানানোর রেসিপি। রাজদোল্লা পিঠা খেতে কিন্তু ভীষণ মজাদার। এত মজা লাগে যে একবার খেলে বারবার খেতে মন চায়, এতটাই মজাদার। এই পিঠাটা বানানোর জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল করছি। আর দুধ জাল করার সময় কিন্তু সবসময় অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে যাতে তলানিতে পোড়া লেগে না যায়। পোড়া লেগে গেলে কিন্তু দুধ খেতে ভালো লাগবে না, পিঠার মধ্যে গন্ধ আসবে পোড়া পোড়া। তো দুধটাকে 1 ঘন্টা জাল করার পরে এরকম ঘন হয়ে গিয়েছে। আমাদের চুলার উপরে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তাই এরকম ভারী সর পড়েছে। আর 1 কেজি চাউলের গুঁড়ো নিয়েছি পিঠা বানানোর জন্য। আর এই যে আমাদের ঘন করা দুধটাকে আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঘন হয়ে গেছে, একদম ক্ষীরসার মতো হয়ে গিয়েছে। ঠিক এইরকম ঘন করি আমি আমার মা দাদির কাছ থেকে বানানো শিখেছি। আমার মা দাদি ঠিক এইরকম করে ঘন করে পিঠাটাকে বানাতো, আর এই জন্য বেশি মজা লাগতো। আর এখানে আমি 3 কাপ পানি দিয়ে এই যে কিছু 250 গ্রাম গুড় দিয়ে জাল করে নিয়েছি পানিটাকে, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ড্রাই কোকোনাট আর সামান্য একটু লবণ। তো এগুলো এখন আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে এখন আমাদের যে আগে থেকে খিরসাটা বানিয়ে রেখেছি, মানে দুধটা জাল করে খিরসার মতো ঘন করে ফেলেছি, সেখানে আমি সরাসরি এই গুড়ের পানিটা দিয়ে দিলাম। গুড়ের পানিটা দিয়ে দেওয়ার পরে এই পানিটা ভালো করে বলক তুলে নিতে হবে আবারও। যখন নাকি পুরোপুরি বলক চলে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আগে থেকে মেপে রাখা যে 1 কেজি চাউলের গুঁড়া, সেটা দিয়ে দিব। আর এখানে আমার মনে হয় 1 কেজি চাউলের গুঁড়ার জন্য 250 গ্রাম গুড় একটু মিষ্টি কম হবে, তাই আমি ভাবলাম যে আরও একটু খেজুরের গুড় দিয়ে দিই। তো এই খেজুরের গুড় আরও একটু দিয়ে দিব। আর মিষ্টিটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আর যারা অতিরিক্ত মিষ্টি খেতে পারেন তারা 1 কেজি চাউলের গুঁড়ার জন্য কিন্তু 1/2 কেজি গুড় অনায়াসেই দিতে পারবেন। আর যারা নাকি একটু কম মিষ্টি খাবেন তারা কিন্তু 250 গ্রাম দিবেন, বা তার থেকে একটুখানি বেশি, এর বেশি দিতে যাবেন না। তো তারপরে আমি এই যে চাউলের গুঁড়াগুলো এই বলক বলক তোলা পানির মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার সময় সেই ভিডিওটা কিভাবে স্কিপ হয়ে গেল বুঝতে পারিনি। তো সেই জন্য আমি দুঃখিত। এই গুঁড়িটা আমি এই গুড়ের পানির উপরে দিয়ে জাস্ট ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপরে এই যে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো করে। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটুখানি ঠান্ডা হতে দিব, মানে 10 মিনিটের মতো রেস্টে রাখবো, নয়তো বা হাত পুড়ে যাবে যখন আমরা এটাকে হাত দিয়ে ডলে ডলে একটা ডোয়ে পরিণত করে নিব। আর এই যে দেখুন এত মানে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই অবস্থাতে চুলার জাল কিন্তু নিভানো আছে। আর এই অবস্থাতে চুলার জাল দেওয়া যাবে না, দিলে কিন্তু পোড়া লেগে যাবে। আর পোড়া লেগে গেলে কিন্তু অনেক গন্ধ হবে আর ভালো লাগবে না খেতে। সব সময় কিন্তু এই দিকে লক্ষ্য রেখে কাজ করে নিতে হবে। আর এখানে আমরা কিছু গরমের মশলা বেটে দিব, দারচিনি, লং, এলাচ। তো এগুলো আমি এই যে দেখুন এইটুকু নিয়েছি, আর এগুলোকে আমি পাটায় বেটে নিয়ে এই একদম মিহি করে একটা পেস্ট করে নিব। এটা আর আপনাদের দেখালাম না, তবে এই যে এখন যে আমি আটাগুলো যে ডো খুলে নিলাম, মানে এই ডোটা যখন হাত দিয়ে মথে নিব, এরকম মথে নিয়েছি, এর সাথে এই গরম মশলা বাটাগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে এগুলোকে এখন আমি এরকম করে একটা লম্বা রোল করে মানে সাইজ করে কেটে নিয়েছি। দেখুন কেটে নিয়ে জাস্ট এরকম হাত দিয়ে গোল গোল করে বল বানাবো। একেবারে রসগোল্লা যেরকম বানায় ঠিক ওই রকম গোল গোল বল বানাবো। তারপরে এরকম করে এক এক করে সবগুলোই আমরা বানিয়ে নিব। এই পিঠাগুলো এত বেশি মজাদার হয়, ছোটোবেলাতে আমার মা আমার দাদি এগুলো বানাতো অনেক মানে যখনই শীত চলে আসতো, শীতের সময় এই পিঠাগুলো প্রচুর বানানো হতো আমাদের বাড়িতে। আর এগুলো আমরা অনেক বেশি পছন্দ করতাম, আর সকালবেলা ঘুম থেকে উঠে এই পিঠাগুলো আমরা খেতাম। আর এই পিঠাগুলো কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায়, সেজন্য বেশি ভালো লাগতো। মানে যখনই একটু ক্ষুধা লাগবে তখনই কিন্তু খাওয়া যায় এই পিঠাগুলো। আর এখন গোল করে রাউন্ড শেপ দিয়েছিলাম, সেটাকে এখন টেবিলের উপরে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চোক্কা চোক্কা করে নিচ্ছি দুইটা সাইড, যাতে দেখতে সুন্দর লাগে। এটাই যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগে, তাই না? তো সেই জন্য আরও একটু সুন্দর করে নিলাম। ঠিক এইভাবে করে আমি বাকিগুলোও করে নিব। তো আপনাদের কাছে এই পিঠার রেসিপি কেমন লাগছে? আপনাদের কোন কোন এলাকাতে কী নামে বলে সেটা জানি না, তবে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই
পিঠাটা অনেক মজাদার আর অনেক সুস্বাদু হয়। আর এটার নাম রাজদোল্লা পিঠা এই জন্য দেওয়া হয়েছে, মানে এটার ভিতরে যত কিছু আমরা দিয়েছি সব কিছুই কিন্তু অনেক মজাদার হয়। আর এই যে যেমন নারিকেল, তারপরে দুধ এত ঘন করে দিয়েছি, দুধগুলো ঘন করার কারণে এই পিঠাটা এত বেশি টেস্ট লাগে, মুখের মধ্যে লেগেই থাকে এটা টেস্ট, মানে ভোলার মতো না, এটা খেতে অনেক ভালো লাগে, অনেক মজাদার হয়। তো আমি সবগুলো পিঠা বানাবো না, অর্ধেকটা ডো দিয়ে এই রাসদোল্লা পিঠাগুলো বানিয়ে নিলাম, বাকি অর্ধেকটা দিয়ে আমি অন্য আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখন এই পিঠাগুলো একটা স্টিম করার পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এগুলোকে আমি 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। 15 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে পিঠাগুলো আমাদের একদম সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন আমরা এটা একটা জালিযুক্ত ছিদ্রযুক্ত আর কি এই চালনির মধ্যে নিয়ে নিতে হবে। তো আমি এখানে উঠিয়ে নিলাম এই পিঠাগুলো। তো এখানে আমাদের কিন্তু হাফ কেজি চাউলের পিঠা হয়েছে, বাকি হাফ কেজি আমি রেখে দিয়েছি। তো এখন আমি আপনাদেরকে একটু প্লেটে নিয়ে দেখাচ্ছি, সুন্দর লাগছে কত পিঠাগুলো। এই পিঠাগুলো কিন্তু অবশ্যই মানে 10 থেকে 15 দিন অনায়াসেই রেখে খাওয়া যায়। তো সেই জন্য এই পিঠা বানালে আমার কাছে তো অনেকই ভালো লাগে। যখনই ক্ষুধা লাগে একটু কিছু খেতে ইচ্ছে হয়, তখনই কিন্তু এই পিঠাটা খেয়ে নেওয়া যায়, এতটাই মজাদার আর এত ভালো লাগে এই পিঠাটা খেতে। আপনারা যারা পিঠা প্রেমিক মানে পিঠা পছন্দ করেন আমার মতো, আমি কিন্তু অনেক পিঠা পছন্দ করি, সেই ছোটোবেলা থেকে সবসময় পিঠা বানাতাম আর এখনও বানাই। আমার কাছে পিঠা বানাতে অনেক ভালো লাগে এবং খেতেও ভালো লাগে, অন্যকেও খাওয়াতে ভালো লাগে, আমি সবাইকে খাওয়াতে অনেক পছন্দ করি। তো আপনাদের কার কার কাছে ভালো লেগেছে আমার পিঠার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু আমার রেসিপি ফলো করে সেম টু সেম আপনারাও বানিয়ে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে পিঠাগুলো, অনেক মজাদার হয় কিন্তু এই পিঠাগুলো। আপনারা কিন্তু যারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নাকি আমাকে সাপোর্ট করেছেন অবশ্যই আমিও তাদের ভিডিওগুলো কিন্তু ফুল ওয়াচ করে দেই, সেজন্য কোনো টেনশন নেবেন না।